তো মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ তো করেন নাই। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা গুড়া দিতে হবে, এদেরকে পিটায় হাড্ডি গুড্ডি সব ত্যাগ করে দিতে হবে। এটি হচ্ছে একমাত্র পদক্ষেপ। আপনি একজন অ্যাডভোকেট, তো আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হলো, ফাঁসির রায়, তিনি তো উপস্থিত ছিলেন না, এটা আসলে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে আপনার কাছে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হতে পারে, এই আইনের ভেতর ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার কথা বলা আছে। আসলে ওই আইনের মধ্যে কি আছে আর ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে অথরিটি বিচার করবে তার লিগালিটিটা জরুরি। ইউনূসের এই দখলদার বাহিনী যেই পদ্ধতিতে এই দেশে দখল করে আছে, সেটা কোনো পদ্ধতিই না। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলেও কিছু নাই, আর এই ইউনূসের সরকার এক্সিস্ট করে না। তারা যেটা বলেছে যে তারা 106 অনুচ্ছেদের বলে এই সরকার গঠন করেছে। এই 106 অনুচ্ছেদের মাধ্যমে মূলত কিছুই হয়নি। 106 অনুচ্ছেদের কিছু প্রসিডিংস আছে, যেমন রাষ্ট্রপতি রেফারেন্স চাইবে অ্যাপেলেট ডিভিশনের কাছে, অ্যাপেলেট ডিভিশন ফুল কোর্ট হিয়ারিং করবে, ফুল কোর্ট হিয়ারিং এর পরে তারা একটা অবজারভেশন দিবে, সেই অবজারভেশন তখন রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি তখন এটা নিয়ে নাড়াচাড়া করবে। কিন্তু আমরা দেখলাম যে সেই সময় যে প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান, তিনি ছিলেন ক্যান্টনমেন্টে আশ্রয়, ওখানে তিনি এই মবের কারণে তিনি সেখানে অবস্থান করছেন। ফলে এনায়েতুর রহিম সাহেব সেখানে ছিলেন, এটা আমরা আইসিসপিআর এর লিস্টে দেখেছি। ফলে প্রধান বিচারপতি আর প্রধান বিচারপতির আরেকজন বিচারপতি যদি, অ্যাপেলেট ডিভিশন আরেকজন বিচারপতি যদি ক্যান্টনমেন্টে থাকে, তাহলে ফুল কোর্ট হিয়ারিং করলো কে? এবং আমরা দেখেছি যে আমাদের অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন সাহেবের বদলে হঠাৎ করে দেখলাম যে আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল। তারপরে আমরা ভার্ডিক্টের ভিতরে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে বলা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ তো করেন নাই। তার মানে হচ্ছে যে 106 অনুচ্ছেদের বদলে যে সরকার গঠন করা হয়েছে বলে বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটাই হয় নাই। তো এরকম একটা অবৈধ দখলদার বাহিনী যে কোনো কিছুই করবে না কেন, সেটি অবৈধ। আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মোশতাকের সরকার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মোশতাকের পরে সায়েমের পরে জিয়াউর রহমান সরকার এসছে। পঞ্চম সংশোধনের মাধ্যমে এই তিনটা সরকারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। জেনারেল এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে 7th অ্যামেন্ডমেন্টকে বাতিল করার মধ্য দিয়ে। ফলে বাংলাদেশে এই ইতিহাসটা আছে, এই যে জুলাই চার্টার করছে, এই করছে, সেই করছে, সবই অবৈধ। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর বিচার অ্যাবসেন্সিয়াতে করতে পারে কি পারে না, সেসব আলোচনা অনেক পরে। প্রথমে দেখতে হবে যারা বিচার করেছে তারা বৈধ কিনা। বুঝতে তো এর পরবর্তী আপনাদের মানে কি পদক্ষেপ হতে পারে আসলে? এই পুরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এদের গদি পুরা দিতে হবে, এদেরকে পিটায় এদের হাড্ডি গুড্ডি সব ত্যাগ করে দিতে হবে। এটি হচ্ছে একমাত্র পদক্ষেপ। সাধারণ মানুষ না, সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা গুড়া দিতে হবে। এইটা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখি না। আমি বারবারই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলেছি, যদিও বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা এইভাবে চিন্তা করে না, কিন্তু আমি অসম্ভব রকমের এই জায়গাতে চিন্তা করি, সশস্ত্র বিপ্লবের কথা চিন্তা করি। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। এখন অবশ্যই কেন সম্ভব? মুক্তিযুদ্ধের সময় হয়েছে না, একটা মুক্তিযুদ্ধের বাইরে কি তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে গেছে। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে হয়তোবা চিন্তা করে না। এই জায়গাতে একটু আপনাকে ক্লিয়ার হতে হবে যে এটা আমার একান্তই নিজের কথা, বাংলাদেশ আওয়ামী লীগের কথা না। বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা প্রথাযুক্ত রাজনীতিতে বিশ্বাসী, তারা আন্দোলনে বিশ্বাসী, কিন্তু আমি বিশ্বাসী হচ্ছে গেরিলা যুদ্ধে, আমি বিশ্বাসী অস্ত্রে। আমি মনে করি অস্ত্রই একমাত্র এটা জবাব হতে পারে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনি যদি অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদারদের উপরে না যাবা পড়তেন, হতো না। এটা যদি নর্মাল একটা পলিটিক্যাল যুদ্ধ হতো, ধরা যাক বিএনপি আওয়ামী লীগের যুদ্ধ হচ্ছে, তখন আমি আপনাকে কোনোদিনই বলতাম না যে অস্ত্র মস্ত্রের ব্যাপার। তখন আমি বলতাম যে প্রথাযুক্ত রাজনীতি করতে হবে, আমার আইডিওলজি বলবো, তার আইডিওলজি বলবে, পাবলিক ভোট দিবে। কিন্তু এই জায়গাটা হয়ে গেছে পাকিস্তানি হানাদাররা, এই জামাত ইসলামী রাজাকাররা আপনাকে অ্যাটাক করেছে, মুক্তিযোদ্ধাদেরকে মারছে, জয় বাংলা বলতে পারবেন না। সেদিন একটা ছেলে তার বাবা মুক্তিযোদ্ধা বলার সাথে সাথে পুলিশ তাকে পেটানো শুরু করলো। আপনার 32 নাম্বার ভাঙছে। 32 নাম্বার কি বঙ্গবন্ধুর বাড়ি? 32 নাম্বার তো একটা মিউজিয়াম ছিল। বঙ্গবন্ধুর বাড়িকে তো একটা ট্রাস্ট করে মিউজিয়াম হিসেবে দিয়ে দিয়েছে। একটা মিউজিয়ামকে কেন ভেঙেছে? কারণ বঙ্গবন্ধুর স্মৃতি আছে। ফলে এরকম একটা সিচুয়েশনে যেখানে আপনি বঙ্গবন্ধুর নাম বলতে পারবেন না, মুক্তিযোদ্ধার নাম বলতে পারবেন না, আপনি নিজে মুক্তিযোদ্ধার পরিচয় দিতে পারবেন না, আপনার আব্বা মুক্তিযোদ্ধা সেটা বলতে পারবেন না, আম্মা মুক্তিযোদ্ধা বলতে পারবেন না, আপনি কোনো কিছুই বলতে পারবেন না, যেখানে আপনার পুরো পাকিস্তানের লোকেরা এসে ভরে গেছে, সেই জায়গাতে তো আপনার আসলে কোনো ভদ্র ভাষা চলে না। আমি একটাই কথা বুঝি, সশস্ত্র বিপ্লব ইজ দ্য অ্যান্সার।